হারিয়ে গিয়েছে পথে। ওরা আছে মাগো হাজার মনের বিপ্লবী চেতনাতে। ওরা গিয়েছিল রাতের আঁধারে সূর্য আনার জন্য। সারা দেশ জুড়ে রক্ত পদ্ম ফোটালো যে অনন্য। সুধীবৃন্দ, সেই লক্ষ লক্ষ শহীদকে স্মরণ করে শুরু করছি মহান বিজয় দিবস উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত আজকের একক বক্তৃতা অনুষ্ঠান। সম্মানিত উপস্থিতি এবং ফেসবুক লাইভে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আজকের এই আয়োজনে বাংলা একাডেমির পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের অনুষ্ঠানের মূল বক্তা বরেণ্য কবি ও দার্শনিক ফরহাদ মজহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বরেণ্য শিক্ষাবিদ বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক এবং স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। আমি এখন অনুষ্ঠানের শ্রদ্ধেয় মূল বক্তা এবং স্বাগত বক্তাকে মঞ্চে আহ্বান করছি এবং কিছুক্ষণের মধ্যেই সভাপতি মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। প্রথমে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বাংলা একাডেমি আয়োজিত মহান বিজয় দিবস 2024 এর আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রদ্ধা করে স্মরণ করি আমাদের বিজয় সংগ্রামে প্রাণদানকারী অবন্তী শহীদদের এবং যারা নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন এবং বিচিত্রভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে একটি জনযুদ্ধে পরিণত করেছিলেন সেই মানুষদের। বাংলাদেশের মুক্তি সংগ্রামের অপরাপর বিভিন্ন পর্বের আত্মত্যাগকারী মানুষদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। সেই মুক্তি সংগ্রামের এক উত্তুঙ্গ মুহূর্ত হিসাবে আবির্ভূত 2024-এর জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি এবং একই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের পক্ষে, তাদের জন্য যারা বিভিন্নভাবে এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং বিপুল পরিমাণে হতাহত হয়েছে। আমরা আজকে বাংলা একাডেমির পক্ষ থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়েছিলাম, শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম এবং সেখানে আপনারা অনেকেই যেমন খেয়াল করেছেন, আমরাও দেখেছি যে সেখানে বিপুল মানুষের ভিড়। মানুষ সেখানে গেছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন এবং বিভিন্ন পক্ষ, রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন নিজেদেরকে প্রকাশ করার একটা বড় উপলক্ষ হিসেবে এই দিনটিকে বেছে নিয়েছেন। এটা একটা আশাবাদী হওয়ার মতো ব্যাপার, কারণ আমরা জানি বাস্তবতা হলো এই যে আমাদের মধ্যে অন্তত অনলাইন কার্যক্রমে, প্রচারণায় এমন একটা পক্ষ আছে যারা জোর গলায় এই দাবি করে যে এবারের বিজয় দিবসের প্রতি মানুষের আগ্রহ অপেক্ষাকৃত কম থাকার কথা। আমাদের মধ্যে আরেকটি পক্ষ আছে যারা স্বাধীনতা সংগ্রাম, মুক্তি সংগ্রাম, ৭১-এর যুদ্ধ এবং বিজয় দিবস এই ব্যাপারগুলোকে নানানভাবে মাহাত্ম্য হ্রাস করে দেখানো, সম্মান হ্রাস করে দেখানোর একটা প্রচারণার মধ্যে আছে।
আছে। কিন্তু এই দুই পক্ষকে মোটেই গুরুত্ব না দিয়ে যে বিপুল পরিমাণ মানুষ আজ বিজয় দিবস উদযাপন করেছে, এটাই আসলে বাংলাদেশ। রাজনৈতিক মতাদর্শ পীড়িত প্রচারণার বাইরে এই বিপুল পরিমাণ মানুষের সচেতন অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের একটা রাজনৈতিক সমাজ গড়ে উঠতে পারে, যে রাজনৈতিক সমাজ আমাদের কাঙ্ক্ষিত মুক্তিকামী রাষ্ট্রটি তৈরি করবে, যে ধরনের একটা আকাঙ্ক্ষার জন্য সম্প্রতিও বিপুল পরিমাণ মানুষ প্রাণ দিয়েছে এবং আরো বিপুল পরিমাণ মানুষ প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সুখের বিষয়, নানান ধরনের প্রপাগান্ডা সত্ত্বেও, বিশেষ করে অনলাইন প্রপাগান্ডা সত্ত্বেও, যে প্রপাগান্ডা নিরাপদে নিশ্চিন্তে ঘরে বসে করা যায় অথবা বিদেশে থেকে করা যায়, তার বিপরীতে আমরা এই ধরনের মানুষের বিপুল অংশগ্রহণ দেখতে পাচ্ছি। প্রকৃতপক্ষে এই দুই পক্ষ যারা নিজেদের অনুপস্থিতিতে একাত্তর কিংবা বিজয় এই ব্যাপারগুলোকে বাংলাদেশের জন্য অসম্ভব মনে করে এবং যারা নানাভাবে একাত্তরের মূল্য মহিমা ক্ষুণ্ণ করতে চায়, এই দুই পক্ষ আসলে একই পক্ষ। ওরা আসলে হাত ধরাধরি করে জ্ঞাতে বা অজ্ঞাতে একই কাজ করে এবং এই ব্যাপারে সচেতন মানুষের সংখ্যা যথেষ্ট পরিমাণ বেশি করে আমাদের আজকের দিনের লোক উপস্থিতি প্রমাণ করে। আওয়ামী লীগ গত 1-1.5 দশক ধরে প্রধানত মুক্তিযুদ্ধের একটা ডিসকোর্সের মধ্যেই রাষ্ট্র শাসন করতে চেয়েছে। বেশিরভাগ লোকের এই বিষয়ে সন্দেহ নেই যে এটা আসলে শাসন ছিল না, অপশাসন ছিল। এবং অপশাসনের জন্য ইডিওলজিক্যাল অ্যাপারেটাসকে যতটা একমাত্রিক এবং একার্থক করে তুলতে হয়, এই সরকার এবং তার সঙ্গে যুক্ত বুদ্ধিজীবী সমাজ তার পুরোটাই করেছে। আমার বিবেচনায় এটা 60-এর দশকের জাতীয়তাবাদী চিন্তার প্রকাশ নয়, এমনকি 71-এর মুক্তিযুদ্ধকালীন মানুষের যে চিন্তা ভাবনা সেটারও প্রকাশ নয়। এই একার্থক এককেন্দ্রিক এই ডিসকোর্স শুরু হয়েছিল 80-এর দশকে। বাঙালি জাতীয়তাবাদ, সেকুলারিজম, প্রগতিশীলতা, মৌলবাদ বিরোধিতা, এগুলোর নামে, এবং এটাকে একটা ছাতা বর্গ বা আমব্রেলা ক্যাটাগরি হিসেবে আবির্ভূত হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা। 30-40 বছর ধরে এই মুক্তিযুদ্ধের চেতনা শব্দটি এমনভাবে গড়ে উঠেছে যেখানে মুক্তিযুদ্ধের যে বিপুল তাৎপর্য, বিশেষত জনমুক্তির আকাঙ্ক্ষা, একটা গণতান্ত্রিক সেকুলার রাষ্ট্র গঠনের যে আকাঙ্ক্ষা, সেটা থেকে বহু দূরে চলে গিয়ে সংকীর্ণ হয়ে অল্প কিছু মানুষের আশ্রয়স্থল হয়ে দেশের বাকি বিপুল পরিমাণ মানুষকে অপর হিসেবে সাব্যস্ত করে আওয়ামী শাসনে যে অপরের নাম দাঁড়িয়েছিল রাজাকার, কমন নাম। এইভাবে এমন একটা একার্থক মুক্তিযুদ্ধের চেতনা এখানে রাজত্ব করেছিল যেটা আসলে মুক্তিযুদ্ধ সংক্রান্ত যে কোনো ধরনের আদর্শবাদী অবস্থান থেকে অনেক দূরবর্তী। এমনিতেই ফ্রান্স ফানো আমাদের যেরকম বলেছেন, জাতীয়তাবাদী লড়াইয়ের যে কোনো মতাদর্শিক হাতিয়ার স্বাধীনতার পর আবির্ভূত হয় নিপীড়নকারী মতাদর্শ হিসেবে। সেই বাস্তবতা তো আছেই, আমাদের এখানেও সেটা ঘটেছে। তার উপর কতগুলো খুবই সংকীর্ণ একার্থক বর্গের মধ্যে এই মুক্তিযুদ্ধের চেতনা ব্যাপারটি যেভাবে বন্দী হয়েছিল, আমাদের জন্য সবচেয়ে জরুরি কাজ হলো সেটাকে প্রশ্ন করা। আমাদের জন্য সবচেয়ে জরুরি কাজ হলো ব্যাপকভাবে উপস্থাপিত এবং উপস্থিত ওই ন্যারেটিভগুলোকে প্রশ্ন করা এবং সেগুলোকে ভেঙে ফেলা, যেন মুক্তিযুদ্ধের চেতনা নিজেই মুক্তি লাভ করে, যেটা বন্দী ছিল। তা না করে আমাদের অন্তত একাংশ, ছোট একাংশ, তারা এই ফাঁদে পা দিয়ে বরং উল্টো প্রপাগান্ডা করে
বিপুল পরিমাণ মানুষ এই কথা উপস্থাপন করার চেষ্টা করেছে যে ৭১ এবং ২৪ একটা পরস্পর প্রতিস্পর্ধী জায়গায় দাঁড়িয়ে গেছে। কিন্তু যারা ২৪-এর প্রধান পক্ষ, রাষ্ট্রপক্ষ থেকে শুরু করে রাজনৈতিক পক্ষ এবং বিভিন্ন দার্শনিক এবং সাংস্কৃতিক পক্ষ, তারা বারবার সাবধান করেছে, আমরা কথাটাকে অনায়াসে এইভাবে বলতে পারি যে স্বাধীনতা সংগ্রামের মধ্যে, স্বাধীনতার মধ্যে মুক্তির যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা আসলে একটি অনবরত চর্চিত হওয়ার মতো প্রক্রিয়া, যে প্রক্রিয়ার বিভিন্ন পর্ব আছে, পর্বান্তর আছে, এবং তার মূলে আছে আসলে বাংলাদেশের ১৮ কোটি মানুষের কোনো না কোনোভাবে জীবন মানের উন্নতি করার জন্য সক্ষম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এবং সেই রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম যেহেতু আমাদের এখনো শেষ হয় নাই, ফলে বারবার আমাদের মুক্তি সংগ্রামের কাছে যেতে হয়েছে। ২৪-এর বিপুল শিক্ষার্থী জনতার অভ্যুত্থান আসলে সেই ধরনের মুক্তি সংগ্রামের এক উত্তুঙ্গ, মহিমান্বিত এবং সফল পর্ব মাত্র। সুতরাং এই দুইয়ের মধ্যে অন্বেষণ করা, এটা আসলে কূটচক্রী মহলের কাজ, এবং যারা এই ফাঁদে পা দিচ্ছেন তারাও জ্ঞাতে বা অজ্ঞাতে সে একই ভুল করছেন এবং বিরাট ক্ষতি করছেন। একটা রাজনৈতিক সমাজ গঠনের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের যে আকাঙ্ক্ষা এই গণ আন্দোলনের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, তার বিরুদ্ধেই অবস্থান নিচ্ছেন যেভাবেই করুন না কেন। প্রকৃতপক্ষে অন্য যে কোনো জাতীয় বড় সংগ্রামের মতো মুক্তিযুদ্ধ ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনের সর্বোত্তম সুফল বয়ে আনবে যতক্ষণ এটা মিথের আকার না নিয়ে একটা জীবন্ত বাস্তব হিসেবে উপস্থিত থাকবে। গত সরকারের মুক্তিযুদ্ধের চেতনা একটা মিথের আকার নিয়েছিল, যেটা বস্তুত, যেটা গড়ন বিশ্বাসের মতো। এখান থেকে মুক্ত করে এর মধ্যে একটা উন্মুক্ততার, বহু অর্থকতার, বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংলগ্নতার একটা সম্ভাবনা তৈরি করাই যে কোনো বিজয় দিবসে কিংবা মুক্তিযুদ্ধ সংক্রান্ত যে কোনো আলাপে আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত, যেটার অবশ্যম্ভাবী লক্ষ্য মানব মুক্তি, মানব কল্যাণ, যেটা আরো আগে শুরু হয়েছিল, ৭১-এ বড় বিজয় অর্জিত হয়েছিল, কিন্তু এর পরম্পরা এখনো বহমান। এই যে প্রতিনিয়ত নতুন নতুন অর্থ উৎপাদন করা এবং জনগোষ্ঠীর কল্যাণের সাথে, সংগ্রামের সাথে সেটাকে সম্পর্কিত করা, এই বিষয়ে সবচেয়ে বেশি দীর্ঘদিন ধরে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আমাদের জন্য আনন্দের বিষয় আজকে সেই ব্যক্তি, কবি, দার্শনিক ফরহাদ মজিদ আমাদের এই আলোচনায় বক্তা হিসেবে হাজির আছেন। তিনি সেই ১৯৭২-এ প্রকাশিত তার কাব্যগ্রন্থ খোকন ও তার প্রতিপুরুষে মুক্তিযুদ্ধের এক অসামান্য দার্শনিক, কাব্যিক, সাংস্কৃতিক এবং তার ক্ষেত্রে সব সময়ের জন্য প্রযোজ্য রাজনৈতিক বিশ্লেষণ হাজির করেছিলেন। এবং যদ্দূর আমরা জানি তার নিজের মতো করে তিনি সেই লড়াই, সেই বিবরণ প্রদান, সেই ডিসকোর্স তৈরি, এই কাজ অদ্যাবধি অব্যাহত রেখেছেন। আমরা তার কথা শুনব এবং একই সঙ্গে আমরা এই ব্যাপারে সতর্ক থাকব যেন যে একটা কুৎসিত সংকীর্ণ বাইনারির মধ্যে আমাদের জনগোষ্ঠী দ্বিধা বিভক্ত হয়ে পড়ে আছে, তার ব্যাপারে আমরা সবসময় সতর্ক থাকি। ভিন্ন মত সহ, প্রচুর মত সহ ন্যূনতম ঐক্যের ভিত্তিতে আমরা যেন রাজনৈতিক সমাজ গঠনের জন্য কাজ করতে পারি, সেটাই হবে আসলে আমাদের প্রধান লক্ষ্য, অন্তত হওয়া উচিত যদি আমরা বাংলাদেশ রাষ্ট্র চাই, যদি আমরা ভবিষ্যৎ উন্নতি চাই। আমি আপনাদের ধন্যবাদ জানাই আসার জন্য, এবং আমি ফরহাদ ভাইকে আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের মূল বক্তা বরেণ্য কবি ও দার্শনিক ফরহাদ মজহার। আমি এখন বরেণ্য কবি ফরহাদ মজহারকে তার বক্তৃতা প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ঘাটার
বেশি সুষ্ঠু আমরা আছি। আমি প্রথমে আমার পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা এবার গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করছি এবং যারা এখনো পঙ্গু হয়ে হাসপাতালে আছেন তাদের সঙ্গে আমি অত্যন্ত আত্মিকভাবে যুক্ত হয়ে আমার কথাগুলো বলবো। আর একই সঙ্গে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম ৭১-এ এবং তার সঙ্গে আমরা যেসব বন্ধু বান্ধবদের হারিয়েছি তাদেরকেও আমি একই সঙ্গে স্মরণ করছি এবং আমরা অনেকে ভয়তে ভুলে গেছি বা সে সময়কার যে লড়াই সে লড়াইয়ের যে তত্ত্বগত দিক, সাংস্কৃতিক দিক, বুদ্ধিবৃত্তিক দিক, সকল তর্ক বিতর্ক সেটা আমরা অনেক কথা ভুলে গেছি। কিন্তু আসলে একটা জনগোষ্ঠী যখন আত্মসচেতন হয়ে ওঠে তখন স্বভাবতই ইতিহাসের দিকে তাকে বারবার নতুন করে ফিরে তাকাতে হয়, আমরা হয়তো ফিরে তাকাবো। আপনারা আমাকে অনেক সম্মানিত করেছেন আজকে, সত্যি কথা। এবং আমি আমাদের মহাপরিচালক আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আমার কমরেড মোহাম্মদ আজম এবং তিনি হাজির রয়েছেন। এইটা করে আমাদের সভাপতি হতে পথে যে নাটকা পড়ে তিনি আসবেন, তিনিও আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আমি আপনাদেরকে আমার ভালোবাসা জানাচ্ছি, আমার শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার বন্ধুরা যারা তাদেরকে দেখছি, অনেককে দেখছি এখানে, আপনারা কষ্ট করে আজকে এখানে এসেছেন, আমার জন্য একটা অত্যন্ত সম্মানের এবং অত্যন্ত বড় প্রাপ্তি। আমি আমাকে যখন এই বাংলা একাডেমি এই বক্তৃতা দেওয়ার অনুরোধ জানায় তখন আমি ঠিক ভাবছিলাম আমি কি নিয়ে কথা বলবো। তখন আমি মাঝখানে আমার একটুখানি একটা চোখের অপারেশন হয়েছে, আমি কেউ নিশ্চিত ছিলাম না যে আমি কিছু দেখতে পারবো কিনা আদৌ। তো এখন একটু দেখছি, কষ্ট হয় আমার, এখন বড় বড় করে লিখতে হয়। তো তারপরেও আমি ভেবেছি যে জিনিসটা নিয়ে আলোচনা করা দরকার। সেটা হলো যে আমাদের এখনকার লড়াই, গণ অভ্যুত্থানটা আপনারা অনেকে আমার বক্তব্য শুনেছেন। গণ অভ্যুত্থান যেটা হয়েছে এটা কিন্তু পূর্ণ বিজয়ের দিকে যায়নি। আমরা যেভাবে আশা করেছিলাম সেই বিজয়টা কিন্তু আমরা অর্জন করতে পারিনি। ফলে গণ অভ্যুত্থানটা অপূর্ণ রয়ে গেছে। একে যদি আমরা পূর্ণ করতে চাই, পূর্ণ করা মানে একটা গণ সার্বভৌমত্ব কায়েম করা, পূর্ণ সংবিধানের অধীনে না। মানে এর আগে যে ফ্যাসিস্ট সংবিধান রয়েছে বিদ্যমান, আমাদের চিন্তা চেতনার যে স্তরগুলো রয়েছে, যে প্রত্নতাত্ত্বিক স্তর থেকে এছাড়াও আমাদের আধা আবছা চিন্তা ভাবনা, এই স্তরগুলো যে আমরা পড়ে আছি, এই স্তরগুলো আমরা কিন্তু ভেঙে বেরোতে পারিনি। ভেঙে বেরোতে না পারার কারণেই আমাদের এই গণ অভ্যুত্থানটা দরকার ছিল একটা ঘোষণা দেওয়া জনগণের পক্ষে যে গণ অভ্যুত্থান মূলত সকল আইন এবং সংবিধান ভঙ্গ করে সে কিন্তু হাজির হয় এবং জনগণ হাজির হয়, বর্তমান হয় সমস্ত পুরনো আইন ভেঙে দিয়ে নতুন আইন বা নতুন রাষ্ট্র গঠন করবার প্রতিশ্রুতিতে। কেমন এই জন্য এটা গঠন শব্দটা খুব গুরুত্বপূর্ণ, যে পুরনো জিনিস ভেঙে গেছে, আমরা এখন নতুনভাবে নিজেরা গঠন করব। কেমন গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারেন। এই যে আমি শব্দগুলো ব্যবহার করছি আমি খুব সাবধানে ব্যবহার করছি, কারণ আমাদের সমাজে এখনো চিন্তার যে স্তর, যেটাকে আমি খুব প্রত্নতাত্ত্বিক স্তর বলছি আমার কথা, এই প্রত্নতাত্ত্বিক স্তরের সমস্যাটা হচ্ছে এই, আমরা কথায় কথায় সংবিধান শব্দটা ব্যবহার করি। খেয়াল করেন, সংবিধান ইউজলেস। পৃথিবীতে যখন সংবিধান ছিল তখন সমাজ ছিল। পৃথিবীতে যখন সংবিধান থাকবে না তখন কিন্তু সমাজও থাকে, রাষ্ট্র থাকে। উদাহরণ কি, যেমন ইংল্যান্ড, তাদের কোনো লিখিত সংবিধান নেই। তাহলে জনগণের যে অভিপ্রায়টা বিভিন্নভাবে ব্যক্ত হয়, বিভিন্নভাবে হাজির থাকে, বিভিন্নভাবে বর্তমান হয়, তাকেই ব্যক্ত অর্থে রাষ্ট্র বলে। কেমন এটা কিন্তু আমরা অনেকে এ রাষ্ট্রের এই ধারণাটা জানি না বলে রাষ্ট্র বলতে আমরা কেউ আইন বুঝি, রাষ্ট্র বলতে কেউ আমরা বল প্রয়োগের হাতিয়ার বুঝি। আমি একটা পুরনো মার্ক্সবাদী ধারা থেকে বড় হয়েছি, ফলে রাষ্ট্র মাত্রই বল প্রয়োগের হাতিয়ার, এই ছিল আমাদের সেই সময় ধারণা। ফলে এই বল প্রয়োগের যে হাতিয়ার, যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এটাকে দখল করতে আবার বল প্রয়োগই লাগবে। এর চেয়ে তার যে মডেল, রাজনৈতিক যে মডেলটা, এবং আপনি জানবেন যে 71-69 থেকে যে বামপন্থী ধারা গড়ে উঠেছিল সে কিন্তু ব্যর্থ হয়েছে রাষ্ট্র সম্পর্কে এই অনুমানগুলোর কারণে।
লেনিন কি ব্যর্থ হয়েছিলেন? না, লেনিনের যে রাজনৈতিক কৌশল ছিল সেই কৌশলটা কিন্তু ঠিক একেবারে তার চর্চার দিকটা কিন্তু এই যে অনুমানের কথা আপনাদেরকে বলছি এটা কিন্তু ছিল না। তিনি কিন্তু সবচেয়ে বেশি জোর দিয়েছেন মতাদর্শিক সংগ্রাম। মতাদর্শিক সংগ্রাম মানে কি? বুদ্ধিভিত্তিক তর্ক বিতর্ক আলাপ আলোচনাকে প্রাণবন্ত করে তোলা, জীবন্ত করে তোলা। এর মাধ্যমে কিন্তু যেটাকে আমরা বৈশ্বিক পার্টি বলি এখন, সে কিন্তু তার যে ন্যায্যতা, তার বৈধতা এবং রাজনৈতিকভাবে সে জনগণকে পথ দেখাবার জায়গাটা সে কিন্তু খুঁজে পায়। কিন্তু পরবর্তীকালে এই যে চিন্তার ধারা যে রাষ্ট্র মাত্রই আরেকটি বল প্রয়োগের হাতিয়ার মাত্র, এই ধারণার কারণে আমরা যদি পরবর্তীকালে বলশেবিক রাষ্ট্র বা লেনিনের নেতৃত্বে গঠিত রাষ্ট্র, তার মধ্যে নানান সংকট আপনার দেখা দিয়েছে এবং আমরা তার ইতিহাসটা জানি। আজকে আমার কিন্তু আলোচনার বিষয় আমি এটা ভেবে আসিনি, কথা প্রসঙ্গে বললাম কারণ আমার কথা বুঝবার জন্য আপনাদের এটা দরকার। আমি যে বিষয় তাই বলবো যে আমাদের সমস্যাটা কি, একটু আগে যেটা আজম যেটা বললেন, আসলে আমরা 71 সালে আমরা কি করেছিলাম? 71-এ আমাদের খুব পরিষ্কার লক্ষ্য করেছিল, আমরা একটা টেরিটোরিয়াল ভূখণ্ডগত স্বাধীনতার জন্য লড়াই করেছি। আমরা একটা হানাদার বাহিনীকে লড়েছি, যেহেতু এই পরিস্থিতির জন্য আমরা খুব তৈরি ছিলাম না। কেন তৈরি ছিলাম না? কারণ হলো যে তার আগে আমরা একটা প্রাদেশিক স্বায়ত্ত শাসন চেয়েছি, যে আমরা চেয়েছি যে একটা ফেডারেল স্টেট গড়ে উঠুক, একটা প্রাদেশিক স্বায়ত্ত শাসন আমরা চাই। আমরা যেহেতু 47 সালে পাকিস্তানের জন্য লড়াই করেছি, আমরা লড়াই করেছি, আমার বাপ দাদা যারা কৃষক তারা লড়াই করেছে, আমি লড়াইটা ন্যায্য এবং সঠিক এই লড়াই করেছি। কারণ হলো বাঙালি, তাদেরকে আমরা কৃষক বলি, তাদের অধিকাংশ ছিল বাঙালি মুসলমান। তাদের যে জমির অধিকার, জমির মালিকানাটা পূর্ণ হয়ে যায় পার্মানেন্ট সেটেলমেন্টের কারণে। ফলে কৃষক লড়াই করেছে পার্মানেন্ট সেটেলমেন্টের মধ্য দিয়ে, যে জমি তারা হারিয়েছে সেই জমি উদ্ধারের জন্য। জমি তারা হারবার কারণে সেই জমির মালিক কারা হয়েছে? মধ্যস্বত্বভোগী, এটা ছিল জমিদার মহাজন। এবং সেই জমিদার মহাজনদের যে পূর্ব বাংলা, তাদের দ্বারা শাসিত যে পূর্ব বাংলা, তাদের এই এখানকার শোষণ, এখানকার কৃষকদেরকে শোষণ করে তারা যে এই অর্থনীতি গড়ে উঠেছে, এই শোষণের ভিত্তিতে কলকাতার শহর গড়ে উঠেছে। কলকাতার প্রত্যেকটি রাস্তাঘাটে, প্রত্যেকটি তার পুরনো কলোনিয়াল জৌলুসের মধ্যে, এমনকি তার সাহিত্যের মধ্যে, তাদের যত ঠাকুর থেকে শুরু করে বন্দ্যোপাধ্যায়, চক্রবর্তী, ভট্টাচার্য, এদের দ্বারা লিখিত সমস্ত সাহিত্যের মধ্যে পরতে পরতে বাঙালি মুসলমানের রক্ত খুঁজে পাওয়া যাবে। ফলে 47 আমাদেরকে একইভাবে অন করতে হবে। এটা ছিল কৃষকের আন্দোলন। 47টা এসেছে বাঙালি মুসলমান তার জমি ফিরে পাওয়া, জমির উপর অধিকার পাওয়ার আন্দোলনের জন্য। এবং তারপরে ঘটনাটা কি ঘটেছে? এরপরে আমরা দেখলাম যখন সে জমির মালিকানা পেয়েছে, সে তার প্রথম যে সংকট, তার প্রথম যে আত্মিক সংকট, এটা হলো তার ভাষা, তার সংস্কৃতি। ফলে সে ভাষা এবং সংস্কৃতির জন্য লড়াই করেছে। ফলে 47কে যদি আপনি অস্বীকার করেন, আপনি কিন্তু 71কে অস্বীকার করবেন। 47টা ধারাবাহিকতা একই লড়াইয়ের। এবং এই লড়াই কবে শুরু হয়েছে? এই লড়াইটা শুরু হয়েছে 1857 সালে। নতুন নয়। আপনি মুঘল সম্রাট আর নাই, মুঘল সেই পুরনো সাম্রাজ্য নাই, আপনি হারিয়েছেন। আপনি ভাবছেন যে আপনি আবার সেই সাম্রাজ্য ফিরে পাবেন, কিন্তু 100 বছর চলে গেল, আপনি ফিরে পাচ্ছেন না। ইতিমধ্যে আপনি ইংরেজি শিখেন নাই, আপনি ইংরেজের সঙ্গে ওঠা বসা করেন নাই, কিন্তু আপনার এই আরেকটি সম্প্রদায় সে ইংরেজের সঙ্গে ওঠা বসা করেছে, ইংরেজি শিখেছে এবং সে আপনার চেয়ে অগ্রসর। সে উকিল হয়েছে, মুক্তার হয়েছে, সে শিক্ষা পেয়েছে, সে আধুনিকতার স্পর্শ পেয়েছে, সে শিল্প সাহিত্য সংস্কৃতি করেছে, আপনি পিছিয়ে পড়েছেন। তাহলে আপনি দেখা গেল যে একান্ত যে কৃষক, তার যে হীনমন্যতা, একই সঙ্গে তার যে আকাঙ্ক্ষা, হীনমন্যতা কেন সে পিছিয়ে পড়েছে? ফলে তার মধ্যে হীনমন্যতা কাজ করে। আবার অন্যদিকে সে কি হয়েছে? সে একই সঙ্গে সে একটা প্রতিযোগিতা, সে দেখতে চায় যে তারও বিকাশ ঘটছে, তার আত্মিক বিকাশ ঘটছে, তারও আর্থসামাজিক বিকাশ ঘটছে। এই আর্থসামাজিক বিকাশের অধিকার সে যখন চাইছিল, 1920 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, মাত্র খুব বেশি দিনের কথা না, কিন্তু সে 1920 সালের পরে যখন পাকিস্তান যখন গঠিত হলো,
পাকিস্তানে আপনারা যদি নিজেদেরকে প্রশ্ন করেন যে কেন ভাষা আন্দোলন সফল হলো, ঢাকা শহরের অত্যক্ষুদ্র একটা মধ্যবিত্ত শ্রেণী যে ভাষা এবং সংস্কৃতি নিয়ে কাজ করে, তাদের এই লড়াইয়ের সঙ্গে বৃহত্তর কৃষিক সমাজের কি এমন সম্বন্ধ আছে? কিংবা বাদ দিন ঢাকা শহরের কুট্টিদেরও কি এমন সম্বন্ধ আছে? আপনারা তো অনেকে জানেন না, ইতিহাস খুঁজলে পাবেন। আব্দুল মতিন ভাই, আমাদের মতিন ভাই এখন জীবিত নেই, তিনি আমাকে বারবার বলছেন যে ভুলে যাবেন না, আমরা যখন ভাষা আন্দোলন করছিলাম তখন আমাদেরকে যারা টাকা পয়সা বিভিন্নভাবে সহায়তা করেছিল এটা ছিল ঢাকা শহরের কুট্টি এবং বিশেষত মেয়েরা, ইডেন কলেজের মেয়েরা হাতের চুড়ি, সোনার চুড়ি তারা খুলে দিয়েছিল তার কাপড় যখন দিত। এটা ভাষা আন্দোলনের ব্যাকগ্রাউন্ড। ঢাকার আপনারা এখনো জানেন শহীদ মিনার যিনি তৈরি করেছেন তিনি কিন্তু উর্দু স্পিকিং, যে প্রথম যে ইট দিয়েছে এসব দিয়েছে তিনি উর্দু স্পিকিং ছিলেন। কেন করেছিল তারা? কেন কি জন্য করেছিল? এটা একটু ভেবে দেখবেন, খুব গুরুত্বপূর্ণ ইতিহাসী ব্যাপার কিন্তু বুঝতে পেরেছি। করেছিল এই কারণে যে পাকিস্তান তারা চেয়েছে যে ওই যে দীর্ঘকাল জমিদারি শাসন, কলোনিয়াল শাসনে তারা জমি হারিয়েছে, লড়াই করে তারা তাদের দেশ তারা স্বাধীন করেছে। এই পাকিস্তানে তার যে আকাঙ্ক্ষা, তার যে কামনা, সে সন্তানকে পাঠাচ্ছে কলেজে, স্কুলে, সবেমাত্র সে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে, মরিচ বিক্রি করে, চাল বিক্রি করে, পাট বিক্রি করে আপনি তার বুকে গুলি চালিয়েছেন। আপনি তার বুকে গুলি চালিয়েছেন। এটা কিভাবে প্রত্যেকটা কৃষকের বুকে গিয়ে বিঁধেছে। এটা শুধু ভাষার আন্দোলন ছিল না, একই সঙ্গে এটা ছিল একটা পেজেন্ট্রি কৃষকেরও আন্দোলন। মানে ভাষা আন্দোলন একই সঙ্গে কৃষকের যে আকাঙ্ক্ষা, তার যে চাহিদা, তার যে বাসনা, তার সঙ্গে এটা একত্র হয়ে গেছে। ভাষা আন্দোলন সফল হয়েছে। এই ভাষা আন্দোলন যখন সফল হয়েছে, তারপরে এর মধ্য দিয়ে আমরা দেখলাম যে আমরা নতুন একটা জাতিবাদ গড়ে উঠছে। এই জাতিবাদটা সজ্ঞানে ইসলামকে বাদ দিচ্ছে তার জাতিবাদী বয়ানের মধ্য থেকে, ধর্মকে বাদ দিচ্ছে। কিন্তু রাষ্ট্র গঠনের প্রক্রিয়া, সমাজ গঠনের প্রক্রিয়ার মধ্যে সব ধর্ম থাকবে। এটা কি আপনি আসেন কোন একটা জাতিবাদ, একে আপনি যান্ত্রিকভাবে এটাকে বিচ্ছিন্ন করা যায় না। এই যান্ত্রিকভাবে বিচ্ছিন্ন ধারণাটা আমরা কোথায় পেয়েছি জানি না। এটা আমাকে পাশ্চাত্য নেই, পাশ্চাত্য সেকুলারিজমের যে চিন্তা এখানে যান্ত্রিকভাবে বিচ্ছিন্ন। পাশ্চাত্য সেকুলারিজম একান্ত একটা পলিটিক্যাল কনসেপ্ট, রাষ্ট্র সংক্রান্ত কনসেপ্ট। আমাদের এখানে সেকুলারিজমের যে সাংস্কৃতিক ধারণা হিসেবে এটা মারাত্মক জিনিস, যে আমার সংস্কৃতি থেকে ইসলাম বাদ দিতে হবে, যে ধর্ম বলে কিছু ধর্মের কোনো ভূমিকা নেই। ফলে আমরা নতুন একটা বিভাজন আমাদের সমাজে দেখলাম। ৭১-এর মুক্তিযুদ্ধের পরে আমরা অতি সহজে পারতাম আমাদের বাঙালি ধারণার মধ্যে ধর্মের যে জিনিস, ধর্মের যে অন্তঃশ্বাস, তার যে মর্ম, এটাকে আমার ভাষা এবং সংস্কৃতির মধ্যে ঢুকে নেব। আমরা তা করিনি। আমরা যান্ত্রিকভাবে থেকে আরম্ভ রেখেছি। আমরা একজন ইসলামপন্থী, একজন সেকুলার নিয়ে লড়াই শুরু করে দিয়েছি। দুটো বিভাজন দুদিকে চলে গেছে। ধর্ম সম্পর্কে আমাদের অদ্ভুত ধারণা ছিল, বিশেষত বামপন্থীদের বিস্মিত করে আমাকে। কার্ল মার্কস কখনোই কিন্তু ধর্ম বিরোধী ছিলেন না। যেটা আমরা পড়ি তার বইতে এক লাইন পড়ি, বাকিটা বলে যাই, যে ধর্ম হচ্ছে গরিবের অশ্রু। এই হলোকে সে যা পায় না, যা সে পায়নি, এই যে তার না পাওয়ার বেদনা, তারই কিন্তু দীর্ঘশ্বাস হচ্ছে ধর্ম। তিনি কিন্তু ধর্ম বিরোধী লোক ছিলেন না, যে অর্থে আমরা ধর্ম বিরোধী কথাটা বলি। আর ধর্ম বিরোধী হবে বা কেন? তার কথা ছিল, দেখো যদি আমি ধর্ম বিরোধী হই, যদি আমাকে নাস্তিকই হতে হয়, তাহলে তার একটা মাত্র যুক্তি থাকতে পারে। সেটা কি? সেটা হলো মানুষের মহিমা কায়েম করা। যে আমরা ধর্মের নামে সমস্ত মহিমা আল্লাহর উপরে চাপিয়ে দিই। বিশেষত খ্রিস্টানিটির মধ্যে এটা প্রবল। আমরা আল্লাহর উপরে চাপিয়ে দিই, সব মহিমা আল্লাহ। মানুষ নিজেকে নিঃস্ব করে দেয়। আপনারা ফয়েরব্যাগ পড়েছেন, আপনারা কিন্তু পড়ে থেকে পড়ে দেখবেন। ফয়েরব্যাগের মধ্যে খুব সুন্দর এসেন্স অফ খ্রিস্টানিটির মধ্যে খুব পরিষ্কার দেখা আছে যে আমরা কি করি, আমাদের সমস্ত মহিমা আল্লাহ আর মানুষ নিঃস্ব, মানুষের কোনো গুণ নেই। তারপরে স্বভাবতই মাছ বলেছে, এই যে আমি নিজেকে নিঃস্ব করে আল্লাহর উপর সমস্ত মহিমা দিয়েছি, তাহলে নাস্তিক হওয়ার একটা মাত্র কারণ থাকতে পারে। সেটা কি? মানুষের মহিমা কেমন করে?
ফলে পাশ্চাত্যে অ্যাথিজম এবং একই সঙ্গে নাস্তিকতা গড়ে উঠেছে হাত ধরাধরি করে। নাস্তিকতাগুলি কোনো এপিস্টেমোলজিক্যাল আপনি লেখা কারোর মধ্যে পাবেন না। সে কান বলুন কি হেগেল বলুন, কারোর মধ্যে কিন্তু এমনকি নিশ্চয়ের মধ্যে পাবেন না। গড ইজ ডেড বলার পরও তবুও সে ধর্ম সম্পর্কে তার যে বক্তব্য তার মধ্যে তথাকথিত বঙ্গীয় নাস্তিকতা নাই। অদ্ভুত ব্যাপার, এত পশ্চাৎ চিন্তা কখনো ছিল না। ফলে বাংলাদেশে কোনো নাস্তিক নেই, প্রথম আমার প্রশ্ন কখনো ছিল না, এখনো নেই। কারণ নাস্তিকতা মাত্রই মানুষের মহিমা কায়েম করার দর্শন। এটা কিন্তু এপিস্টেমোলজিকে আল্লাহ আছে কি না এই তর্কটা না, এটা ভালো কিলো তর্ক, এটার কোনো অর্থ নেই। তো যেটা হয়েছে আমরা এই কাজটা করেছি কিন্তু সেমিটনের পরে। তো মার্ক্স কি বলছিল যে ধর্ম তাহলে আমরা কি ধর্ম নিয়ে চলবো না, এটা বলেন না তিনি বলছেন না ধর্মটা কি, সেটা ধর্মের মধ্যে কি দর্শন থাকে, তোমাদের অবশ্যই থাকে। সেটা হেগেল কাছ থেকে আমরা শুনে এসেছি। ধর্ম মাত্রই তার মধ্যে চিন্তা থাকে, মানে এমন ভাববেন না যে আপনি দার্শনিক রেখায় চিন্তা করেন। ধর্মতত্ত্ব বা একজন আলেম বা ওলেমার মধ্যে কোনো দর্শন নেই, এটা ভুল ধারণা। কোরআন শরীফের মধ্যে কোনো দর্শন নেই, অবশ্যই কোরআন শরীফের দর্শনের বই ঘটে, আপনি পড়তে চাইলে পড়তে পারবেন। তাহলে কীভাবে পড়বেন? মাছের পদ্ধতি ছিল অনেকটা, আমি আপনাদের একটা প্রতিক্রিয়ামুক্ত খান সাজাবেন, চিনে বাদাম খান। তো চিনে বাদাম যখন খান তখন কী করেন? বাইরের খোসাটা ভাঙেন, বাইরের খোসাটা আমাকে ভেষরের শ্বাসটা বের করেন, তারপর ওটা খান। তো ধর্মতত্ত্ব এরকম। আপনি যদি ধর্মতত্ত্বকে দর্শনটা পেতে চান তাহলে তার বাইরের যে খোলস, যেটা রহস্য আকারে এটাকে ঢেকে রাখে, তার মর্মের দিকটা সে যেটাকে ঢেকে রাখে, এটা আপনি তার মধ্যে আহরণ করবেন। এটা কিন্তু হেগেলের পদ্ধতিতে আছে যে তার মর্মটা আপনি আহরণ করবেন, নিয়ে তিনি কী করবেন, আপনি তখন তাকে দর্শন আকারে হাজির করবেন। দেখেন হেগেলের যে বইটা আপনি যদি কেউ পড়েন তার লজিক, সেখানে প্রথম কথায় বলতেছে ধর্মের যে বিষয় আর দর্শনের যে বিষয়টা একই। মানে আমার যে বিষয় যেটা নিয়ে আমি লিখতে বসছি, হেগেল বলছেন এটা আর ধর্মের বিষয় একই। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ। আমি প্রমাণ করতে চাই যে আল্লাহ, এটা দার্শনিক ভাব এটাকে ডেমনস্ট্রেট করে দেয়। তার যে প্রমাণ মানে কিন্তু আল্লাহ আছে ওটা প্রমাণ করে না, এটা আমি ডেমনস্ট করে দেখাতে, আমি প্রদর্শন করে দেখাতে চাই যে এটা লজিক্যালি এটা ডেমনস্ট করা সম্ভব, এটাকে প্রদর্শন করা সম্ভব যে ঈশ্বরের ধারণা, আল্লাহর ধারণা কী করে জ্ঞানের রূপ আকারে, প্রজ্ঞার রূপ আকারে একে বর্তমান করে। অদ্ভুত কথা। তো আমি, আপনারা আমাকে একটু আগে দার্শনিক বলে আমাকে অনেক বড় সম্মান, আমি একটু লজ্জিত হচ্ছে এর জন্য, কারণ আমি এত বড় জ্ঞানী ব্যক্তি নই। আবার দার্শনিক ভাববারটা বিরাট বিপদ আছে, কারণ যারা সত্যিকারের দার্শনিক তারা মনে করে আসলে দার্শনিক বলে কিছু নেই, দর্শন বলে কোনো বিষয়ই নেই। আপনি কি জানেন, শুনেছেন কখনো? কোনো দার্শনিক স্বীকার করবে না যে দর্শন বলে কোনো বিষয় আছে। ইউনিভার্সিটিতে যে আপনি ফিলোসফি ডিপার্টমেন্ট, এরকম কোনো ডিপার্টমেন্ট দর্শনের জগতে নাই। কেন নাই? একটা মাত্র কারণ, যদি আপনি উদ্ভিদ বিজ্ঞান পড়েন তো উদ্ভিদ বিজ্ঞানের সাবজেক্টটা, বিষয়টা কি, এটা আগাম নির্ধারিত থাকে, আগে ঠিক করে দেয় এটা উদ্ভিদ বিজ্ঞান। আপনি যদি ফিজিক্স পড়তে চান এটা আগাম নির্ধারিত থাকে যে এটা ফিজিক্সের বই। কিন্তু দর্শনের কোনো বিষয় নেই, যে কোনো বিষয় নিয়ে আপনি চিন্তা করতে পারেন। মানে দর্শনের একটা সহজ বাংলা হলো সজীব এবং সক্রিয় চিন্তা। এই যে আমি কথা বলছি আপনার সঙ্গে, সজীব এবং সক্রিয় চিন্তা। প্রত্যেকটা মানুষ সহজাতভাবে দার্শনিক, এটা তার ফিতরাতের অন্তর্গত, এটা তার স্বভাবের অন্তর্গত। তাকে এইভাবে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। এই জন্য আল্লাহ কিন্তু মানুষকে বলে যে আল্লাহর খলিফা, কারণ তার মধ্যে ওই গুণটুকু আছে, চিন্তা করার ক্ষমতা, তার বিবেক দিচ্ছে, তাকে চিন্তা করার ক্ষমতা দিচ্ছে, ওটা দিয়ে তাই কিন্তু মায়ের পেট থেকে নামিয়েছে। মায়ের পেট থেকে তাহলে বেরিয়ে আসেন, আপনি কিন্তু তাহলে বহুতলের পড়াশোনা নিয়ে আসেন না। কেউ আনছেন কি? আনছেন? আনলে বলেন, আনতেও পারেন। যদি নিয়ে এসে থাকেন, কারণ আল্লাহ কোনো প্রিন্টিং প্রেস নাই আনফর্চুনেটলি। তারপরে আপনি কিন্তু এসেছেন বিবেক নিয়ে, আপনার বুদ্ধি নিয়ে, আপনার প্রজ্ঞা নিয়ে, আপনার কল্পনা শক্তি নিয়ে, বিভিন্ন বৃত্তি নিয়ে। তো সেজন্য সে বলছে যে কোরআন যখন তুমি পড়বে, এই যে তোমাকে বৃত্তি নিয়ে পাঠিয়েছি, এই যে তোমাকে বিভিন্ন রকম কি বলে কল্পনা শক্তি, বুদ্ধির শক্তি, কেমন যুক্তির শক্তি, এত কিছু দিয়ে তোমাকে পাঠিয়েছি, ওটার দ্বারা তুমি কোরআন পড়বে যেন কোরআন কি এটা থেকে তুমি হেদায়েত পেতে পারো, পরামর্শ পেতে পারো। কোরআন কিন্তু নিজে কখনো আইনের বই বলেনি, বিধান বলেনি, কখনো বলেনি। বলেছে আমি কি খুদালেন মুত্তাকিন, আমি যারা মুত্তাকিন তাদের হেদায়েতের জন্য এসেছি, পরামর্শের জন্য এসেছি। যদি এই কথাটুকু, অন্য কথা বাদ দিন, যদি এই কথাটুকু মনে রাখেন, আপনি সঙ্গে সঙ্গে বুঝবেন যে কোরআন কত বেশি দার্শনিক দিক থেকে কত ম্যাচিউর
সমস্ত আব্রাহামিক রিলিজিয়ানের হিস্ট্রি আপনি আসেন, এই প্রথম সে নিজেকে একটা ধর্মগ্রন্থ দাবি করে নাই, কারণ কোরআন পড়ি, 1 নম্বর। 2 নম্বর, সে কখনোই দাবি করে না আমি তোমাকে বিধান দিচ্ছি। কারণ কেন দিচ্ছি না এই কারণ, তোমাকে তো পাঠাইতেছি বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, বৃত্তি দিয়ে, কল্পনা দিয়ে, কত কিছু গুণ দিয়ে তোমাকে পাঠাচ্ছি। তো তোমার একমাত্র কাজ হলো কোরআনে পড়ো এবং পড়ে ওখান থেকে হেদায়েত পরামর্শের জন্য তুমি পড়ো। আপনি খেয়াল করেছেন আমরা কিন্তু ধর্মের সঙ্গে আমাদের সম্পর্কটা আমরা কি হবে, কোথায় নিয়ে আমরা চলে গেছি? আমরা পত্রিকাতে আমাদের ঢুকে গেছি কেন? এই যে সজীব এবং সক্রিয় চিন্তা, যেভাবে আপনার সঙ্গে কথা বলছি, সহজ ভাবে, সাবলীল ভাবে, সাধারণ ভাষায়, দর্শনে এই কাজটাই করে। দর্শন কোনো তথাকথিত শাস্ত্র না, শাস্ত্রবিদ্যা দর্শনের কাজ না। ধরেন অলওয়েজ তার যে লক্ষ্য হলো যে সে চাইবে আমার সহজ এবং স্বাভাবিক আমাদের যে বৃত্তি, সেই বৃত্তিকে বিকশিত করা এবং সেই বিকাশের জায়গায় দাঁড়িয়ে আমাকে জগৎকে নতুন করে উপলব্ধি করা। 1 নম্বর, আমরা অনেকে উপলব্ধি করি, কিন্তু অনেকে উপলব্ধি করে এটাকে আর প্রকাশ করতে পারি না, লিখি না, আর্টিকুলেট করি না। ফলে অনেকে যেটা আর্টিকুলেট করে তার মধ্যে দিয়ে নতুন ভাষা তৈরি হয়, নতুন সাহিত্য তৈরি হয়, নতুন চিন্তা তৈরি হয়। এগুলো দর্শন। তা আমি কিন্তু অদ্ভুত করে আমি কিন্তু আমাদের এই প্রসঙ্গে নিয়ে কথা বলতে চাই, কিন্তু বহু দূরে চলে গেছি। আমি যেটা বলতে চেয়েছি সেটা এই যে আমরা এই যে 24-এর এই আমাদের এই গণপ্রজাতন্ত্র হয়ে গেল জুলাই, 5ই আগস্টে আপনারা বলছেন যে আমরা দ্বিতীয় বিজয় পেয়েছি। তাহলে দ্বিতীয় বিজয় যে আমরা পেয়েছি, কিন্তু আমরা এই বিজয়টাকে পূর্ণ বিজয় করি নাই, এটা একটা অপূর্ণ বিজয় হয়েছে। কারণ আমরা কি করেছি, আমরা একটা রাষ্ট্র গঠন করেছি, যে রাষ্ট্রটা এর আগের যে ফ্যাসিস্ট সংবিধান শেখ হাসিনার প্রণীত, আমরা পুরো রাষ্ট্রকে ফ্যাসিস্ট সংবিধান অধীনে ঢুকে দিয়েছি, ইন দ্য নেম অফ কনস্টিটিউশন, সংবিধানের নামে, আইনের নামে। তারপর দেখা গেল কি, প্রথম জিনিসটা আমরা কি শিখছি, অভিজ্ঞতা থেকে দেখছি আমাদের জনগণ বা আমাদের বুদ্ধিভিত্তিক যারা সমাজ, আমাদের সমাজ যারা বুদ্ধিজীবী শ্রেণী, তারা এখনো পর্যন্ত আইন এবং আমরা কি বলবো, আইন এবং রাজনীতি বা রাজনীতি এবং আইনের সম্বন্ধ সম্পর্কে জানেন না। যদি জানতেন তাহলে তারা বলতেন যে জনগণের গণ অভ্যুত্থানের পরে পুরনো আইনের মধ্যে ঢোকানোর কোনো অর্থ নাই, এটা একটা ঠাট্টা তামাশা ছাড়া কিছু না। এটা একটা অজ্ঞতা, পশ্চাৎপদ চিন্তা। এই যে তথাকথিত সাংবিধানিক ধারাবাহিকতা বা সংবিধান ছাড়া দেশ চলে না, এই ননসেন্স, উকিলি ননসেন্সটা অতি সহজে আমাদের সমাজে কায়েম করা গেছে। কেন? কারণ আমরা সত্যিকার অর্থে এখানে বুদ্ধিভিত্তিক চর্চাটা করি নাই। যদি করতাম তাহলে আইন এবং কি রাজনীতির সম্বন্ধ, এটা আমাদের বুদ্ধিভিত্তিক মহলে অনেক আগে থেকে স্পষ্ট থাকতো এবং আমাদের তরুণরা যারা এই গণ অভ্যুত্থানটা করেছে তারা বুঝতে পারত যে গণ অভ্যুত্থানের পরে তারা শপথ গ্রহণ করবে জনগণের কাছে এবং তারা ক্ষমতায় যাবে একটা ঘোষণার মাধ্যমে, যেটাকে বলে প্রোক্লেমেশন, কোনো আইনের দ্বারা না। পুরনো সমস্ত আইন বাতিল হয়ে গেছে, তাকে বঙ্গোপসাগরে ফাঁসি দিতে হবে, কিন্তু এটা আমরা পারি নাই। ফলে আমার আজকের যে বক্তব্য, মূল যে বক্তব্য, সেটা হলো খুব সহজ। সেটা হলো এই যে এখন আমাদের লড়াই, তাহলে যদি আমরা এই 5ই আগস্টের অপূর্ণ অভ্যুত্থানকে পূর্ণ বিজয়ের দিকে নিতে চাই, তাহলে আমাদের কি লাগবে? আমাদের প্রধান যে রাজনৈতিক কাজ, আমি আবার জোর দিয়ে বলছি, প্রধান যে রাজনৈতিক কাজ, প্রধান যে রাজনৈতিক পরিসর, সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক। এই দুটো বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক লড়াইটা এখন যে কোনো কারণে সবচেয়ে প্রধান হয়ে উঠেছে। যে কারণে আমি এই কথাটাই আপনাদের সামনে তর্ক করার জন্য, তুলে ধরার জন্য এসেছি এবং আসবার পেছনে অনুপ্রাণিত বোধ করেছি যে বাংলা একাডেমি আমাকে এই বক্তৃতা দিয়েছে। এবং আমি আপনাদেরকে যেদিকে জোর দেব সেটা হলো এই, আমাদের এখনকার লড়াই একান্তই বুদ্ধিবৃত্তিক এবং একান্তই সাংস্কৃতিক। আমরা বুদ্ধিবৃত্তিক এবং সংস্কৃতির মধ্যে কি বুঝেন, এটা আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব। এই আলোচনাটা করবার যে একটা বলব
যে কোনো একটা রাজনৈতিক বর্গ নিয়ে আমরা আলোচনা করতে পারি। সেটা যেমন আমি যেটাকে পছন্দ করেছি, এটার নাম হচ্ছে গণ অভিপ্রায়। আপনার প্রত্যেকে জানেন গণ অভিপ্রায়টা কি? এটা ছিল রুশো জেনারেল উইলের সহজ বাংলা। ঠিক আছে, আপনি সামষ্টিক অভিজ্ঞতা করতে পারেন, কেমন যেভাবে করতে পারেন, কিন্তু আমি যে গণ অভিপ্রায় কথাটা বলছি, কারণ মূলত জনগণের ধারণা এবং একই সঙ্গে সঙ্গে গণ ক্ষমতার ধারণা এবং গণ সার্বভৌমত্বের ধারণা, এই যে আমি যেটা বললাম গণ অভিপ্রায় কথাটার সঙ্গে জড়িত। যদি আমরা গণ অভিপ্রায়টা ভালো করে বুঝি এবং কি করে সমাজে একটা নতুন গণ অভিপ্রায় তৈরি হয়, তাহলে আমরা আগামী দিনের কর্তব্যগুলো আমরা বুঝবো। আমি এই যে সময় কতটুকু আছে আমি তো বলবো, আমি যেটা করেছি আলমের ভয়ে আমি একটা দস্তাবেজ লিখে নিয়ে আসি। তো এটা আমার ছোট দিতে পড়তে পারি না, দেখে ভয় পাবেন না, ছোট অক্ষরে হলে অবশ্য লেখা যাবো। আমি কিন্তু এটা করবো না, কেন আমি বিরক্ত হয়ে যাবো। এটা আমি দিয়ে যাবো যে বাংলা গ্রেডে লিখেছি, তারা যদি দয়া করে ছাপেন তো ছাপবেন। কিন্তু আমার আজকের যে আলোচনাটা এটা তো সাবমেন্ট, এটার পাশে এটা হয়তো পরবর্তীতে আপনার সঙ্গে করতে পারবেন। এখান থেকে আমি কিছুটা বিচ্ছিন্ন বিকৃত হয়ে পড়বো, যেন আমরা আলোচনাটা একটু প্রাণবন্ত হয়, আপনারা যেন আমার সঙ্গে অংশগ্রহণ করতে পারেন। আর আমি একটু আপনাদের কাছে খুব ভালো লাগছে আমার আপনার সামনে দাঁড়িয়ে, সেটা নেই বাংলা একাডেমি আমাদেরকে গ্রহণ করে। এই প্রথম আমার জীবনে আমি বাংলা একাডেমির কথা বলতে এসেছি আমন্ত্রণ পেয়ে। কারণ আমাদের দেশ সম্পর্কে একটা ধারণা, আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে একটা ধারণা আপনারা এর দ্বারা পেলেন। তার মানে যারা এর কথা বলতে এসছেন, আমার কোনো অভিযোগ নেই, আমি অভিযোগ করতে আসিনি। এটা হচ্ছে আমাদের যে বুদ্ধিবৃত্তিক হাল, আমাদের সমাজে যে বুদ্ধিবৃত্তিক যে চরিত্র, তার যে অবস্থা, আমরা যে তথাকথিত বুদ্ধিবৃত্তি তাদেরকে বলি, তাদের যে আচরণ এবং অভ্যাস, এই অভ্যাস সম্পর্কে সতর্ক থাকার জন্য আমি আপনাদেরকে এই কথাটা বলেছি। তাহলে আমাদের প্রশ্নটা এইভাবে আমরা তুলতে পারি আবার যে গণঅভ্যুত্থান হয়েছে, সত্যি কথা, কিন্তু গণঅভ্যুত্থান বিজয়ী গণঅভ্যুত্থান হয়নি। তো বিজয়ী গণঅভ্যুত্থান কেন হলো না? তার যে মূল যে কারণ সেটা আমি আপনাদেরকে বলছি, সেটা হলো এই যে আমরা বুদ্ধিবৃত্তিক ভাবে বিভিন্ন রাজনৈতিক বর্গ সম্পর্কে যেসব বুদ্ধিবৃত্তিক আলাপ আলোচনা, যে সকল সাংস্কৃতিক লড়াই সংগ্রাম করার কথা ছিল, সেটা আমরা করিনি। এই বুদ্ধিবৃত্তিক আলোচনার মধ্যে আমি একটা ক্যাটাগরি বা বর্গ আমি বেছে নিয়েছি, সেটা হলো এই আপনার গণঅভিপ্রায়। এখন ধরুন আমি যদি রুশোর জায়গায় যাই, ধরুন কেমন আমাদের রুশোর দিকে যাই, এই শব্দটা গণঅভিপ্রায় কথাটা মূলত আমরা রুশোকে প্রথম তার কাছে আমরা এটা দাঁড়ামাত্রা আমরা দেখেছি। তার ফলে আমি আমার লেখার মধ্যে এই রুশোর গণ অভিপ্রায়টা কি সেটা আলোচনা করেছি। কিন্তু তার আগে আমি আরো কিছু ধারণা আপনাদেরকে সহজভাবে বোঝাবার চেষ্টা করবো। একটা হলো প্রথমত এই গণ অভিপ্রায়টা মূলত বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে তৈরি হয়। এটা এমনি না যে গাছের ফল পাকে আপনাকে হয়, তা না। কিন্তু মানে জনগণের অভিপ্রায় কথাটা নিঃসন্দেহে রুশো বলছিলেন। তো মার্কস কিন্তু রুশোকে বলছেন, যদি রুশো একটা ব্যক্তির ধারণা অনুমান করে কথাবার্তা বলছে যে গণ অভিপ্রায় জেনারেল উইল, বহু মানুষের একটা সামষ্টিক ইচ্ছা বা অভিপ্রায়ের কথা বলছে, কিন্তু এরা সকলে ব্যক্তি, স্বাধীন ব্যক্তি, প্রত্যেকে কিন্তু স্বাধীন। কিন্তু এই যে স্বাধীন ব্যক্তির অনুমানটা রুশো করলেন, এই অনুমানটা আসলে সার্বজনীন না। কারণ এই ব্যক্তি সবে মাত্র 18 শতকের শেষের দিকে পাশ্চাত্যে বা ইউরোপে আসছে মাত্র। কি করে আসছে? কারণ তার আগে পুঁজিতান্ত্রিক সমাজ গড়ে উঠছে, সামন্ততন্ত্র ভেঙে যাচ্ছে। সামন্ততন্ত্র ভাঙবার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সমাজে ব্যক্তি, পুরনো যে প্রাকৃতিক সম্পর্ক, আমাদের পারিবারিক সম্পর্ক আর আগের মতো নাই। কারণ এর আগে আমরা একটা পারিবারিক সম্পর্কের মধ্যে, একটা প্রাকৃতিক বন্ধনের মধ্যে আমরা নিজেকে আবিষ্কার করতাম। কিন্তু এখন পুঁজিতান্ত্রিক সমাজ আমরা এসে দেখছি আমরা একদম বিচ্ছিন্ন ব্যক্তি, প্রকৃতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা নিজেকে একটা শরীর হিসাবে, একটা দেহ হিসাবে সমাজে ভেসে বেড়াচ্ছি। এই যে বাস্তব পরিস্থিতি, এই বাস্তব পরিস্থিতির মধ্যে আমরা বুর্জোয়া চিন্তা চেতনার আবির্ভাব লক্ষ্য করি। এই ব্যক্তি যখন হাজির হয়, তখন এই ব্যক্তি যে শুধু চেতনাগত ব্যক্তি তা কিন্তু না,
কারণ আগে কিন্তু পরিতান্ত্রিক ব্যবস্থার কারণে সামন্ততন্ত্র ভেঙে গেছে, পুরনো প্রাকৃতিক সমস্ত সামন্ত ভেঙে গেছে, ফলে ব্যক্তি এখন হাজির হয়ে গেছে। এই নিজেকে দেখতে শেষে প্রকৃতির সঙ্গে আগের মতো যুক্ত না, পরিবারের সঙ্গে তার সম্পর্ক আগের মতো প্রাকৃতিক না, কেমন? ফলে সে নিজেকে একদম একা এবং নিঃসঙ্গ ব্যক্তি হিসেবে নিজেকে আবিষ্কার করে। এই একা এবং নিঃসঙ্গ যে ব্যক্তি, তারই গল্প আমরা রবিনসন ক্রুসোর গল্প আমরা পাই। এটা আমি মার্কসের লেখার মধ্যে আমি পাবেন যে রবিনসন ক্রুসো, তার যে গল্প, সে কিন্তু একটা বিচ্ছিন্ন নিঃসঙ্গ ব্যক্তি, কিন্তু সে যা কিছু কাজ করে সে কিন্তু আসলে সমাজের ভেতরে থাকা একটা নিঃসঙ্গ ব্যক্তি। সে সমাজের মধ্যেই আছে, কিন্তু সে কিন্তু নিঃসঙ্গ এবং একটা একা নিজেকে উপলব্ধি করছে। আমরা জীবনদাসের একটা কবিতা আছে না, যে সবার মধ্যে থেকে আমি একা হয়ে যাচ্ছি, এটা কিন্তু বুর্জিয়ার চিন্তা চেতনার সবচেয়ে সুন্দর সহজ একটা অভিব্যক্তি। তো এই যখন ব্যক্তি আসে, এই ব্যক্তিদেরকে অনুমান করে রুশো সাধারণ ইচ্ছার কথা বলছে। মানে রুশো যখন সাধারণ ইচ্ছার কথা বলছে, তিনি আদতে একটা বুর্জিয়া গণতান্ত্রিক রাজনীতির পক্ষে তিনি একটা ওকালতি করেছেন, তার পক্ষে তিনি কথা বলছেন। কারণ এই ব্যক্তিগুলো সব স্বাধীন, এবং এই ব্যক্তিগুলো যখন স্বাধীন, কিন্তু যখন তাদের মধ্যে একটা সামষ্টিক চেতনা তৈরি হয়, কিভাবে তৈরি হয়? আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে লড়াই করতে আছে বিভিন্ন আপনার বিষয় নিয়ে, সেটা অর্থনৈতিক ইস্যু হতে পারে, সাংস্কৃতিক ইস্যু হতে পারে, বিভিন্ন বিষয় হতে পারে। সে ফলে সে কি করে? সামষ্টিক হয়ে ওঠে, জেনারেল উইল হয়ে ওঠে, সামষ্টিক ইচ্ছা হয়ে ওঠে আন্দোলনের সময়ের মধ্যে দিয়ে। যখন সে সামষ্টিক ইচ্ছা হয়ে ওঠে আন্দোলন সময়ের মধ্য দিয়ে, যখন আন্দোলন ক্রমশ পরিণত হয়, তখন সেটা হয়ে ওঠে গণশক্তি। কারণ দেখুন, খুব সহজ, আমাদের বাংলাদেশের অভিজ্ঞতা থেকে আমরা মিলিয়ে নিই। আপনারা গণ আন্দোলন শুরু করেছেন, গণ আন্দোলন করেছেন শুধু একটা না, বিভিন্ন সময়। গণ আন্দোলন যখনই একটা পর্যায়ে একটা কোয়ালিটেটিভ স্তর অতিক্রম করে, এটা তখন গণশক্তিতে পরিণত হয়, কিংবা তার কিছু গণশক্তি হয়ে উঠবার লক্ষণগুলো ধরা পড়ে। ধরুন আপনাদের জেনে বলি যে এই যে আমাদের 5ই অগাস্টের যে বিপ্লবটা আমরা করলাম, তাহলে এই যদি আমরা দেখি এখন এই যে আমি যেভাবে রাজনৈতিক দার্শনিক পর্যালোচনা করছি, যদি তাকে বিচার করি, তাহলে এই গণ আন্দোলন গণশক্তিতে রূপান্তরিত হবার মুহূর্তগুলো কখন, এটা কিন্তু আমি ধরতে পারবো খুব সহজে। প্রথম মুহূর্ত ছিল যখন কোটা সংস্কারকে আমরা যখন বৈষম্য বিরোধী আন্দোলন করলাম, মানে একটা পার্টিকুলার আন্দোলনকে যখন আমরা একটা সার্বজনীন রূপ দেওয়ার চেষ্টা করলাম। এটা তারা সজ্ঞানী করেছেন কি অজ্ঞানী করেছেন, এই তর্ক বৃথা, এটা ইতিহাস। মানে ছাত্ররা সজ্ঞানে বা অজ্ঞানে যে কোনো কারণ হোক না কেন, তারা কি বলেছে? কোটা বিরোধী আন্দোলন আকারে যে তারা আন্দোলনটা করতো, জনগণ এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হতো না। এক নম্বর, এটা একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। দ্বিতীয় গুরুত্বপূর্ণ মুহূর্তটা কি ছিল? দ্বিতীয় গুরুত্বপূর্ণ মুহূর্তটা ছিল যখন শেখ হাসিনা রাজাকার বলল। কি হয়েছে তাকে রাজাকার বলে? এমন কি সমস্যা? এত তো রাখবার তো কিছু নাই। কিন্তু আমরা লক্ষ্য করে অদ্ভুত, এই প্রথম আপনি তাকে আপনার ডিগনিটি, আপনার মর্যাদা, ব্যক্তির মর্যাদাকে হানি করেছে, সেই হিসেবে আপনি রিয়েক্ট করবেন। এটা দ্বিতীয় মুহূর্ত। এই মুহূর্তের দ্বারা আপনি অতি সহজে বুঝতে পারবেন যে বাংলাদেশে একটা বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের উপাদানগুলো তৈরি হয়ে যাচ্ছে। যে আমি ব্যক্তির স্বাধীনতা এর আগে ছিল, আমাদের সমাজে ব্যক্তির স্বাধীনতা ছিল, সে সমাজ বিচ্ছিন্ন ব্যক্তি স্বাধীন সে আকারে দেখতো নিজেকে, সে সমাজের বাইরে স্বাধীন। তারা যদি উদাহরণ চান, আপনারা অনেকের উদাহরণ পাবেন, আপনাদের সাহিত্যের মধ্যে পাবেন, শিল্প সাহিত্যের মধ্যে একটা সমাজ বিচ্ছিন্ন ব্যক্তি আপনি মেলা উদাহরণ পাবেন, কবিতাতে পাবেন, ঠিক আছে? তো এই ব্যক্তি সমাজ বিচ্ছিন্ন ব্যক্তি ধারণাটা আমরা এখানে দেখতে পাচ্ছি অদ্ভুতভাবে। এটা একটা সামষ্টিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, সামষ্টিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে একটা গণ আন্দোলনে যারা জড়িত তাদের। ফলে অবিলম্বে সেটা একটা নতুন রূপ পরিগ্রহণ করলো, নতুন রাজনৈতিক রূপ পরিগ্রহণ করলো। এটাকে আপনি অতি অনায়াসে দার্শনিকদের ভাষায় বা রাজনৈতিক পরিভাষায় বুর্জোয়া গণতান্ত্রিক চিন্তা চেতনার অভিক্ষেপ আকারে আপনি এটাকে আমি চিন্তা করতে পারি। তো এরপরের স্তরটা কি ছিল? এরপরের স্তরটা ছিল অবশ্যই সভাপতি, আপনার প্রত্যেকে জানেন যে যাদের বিরুদ্ধে তারা লড়াই করছে সে শক্তিকে
পরিষ্কারভাবে চিহ্নিত করা এবং সেই চিহ্নিত করতে গিয়ে তাদের নিজেদের মধ্যে যে সকল তথাকথিত মতাদর্শিক বিভাজনগুলো ছিল এটাকে বাদ দিয়ে শত্রুর প্রতি সুনির্দিষ্ট লক্ষ্য রেখে সংগঠিত হয়। কিভাবে এটা করবে ছাত্ররা? এটা তারা করেছে, আপনি যখন আন্দোলনের নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব দেবেন, সেখানে তারা এমন ব্যক্তিদের রেখেছে যাদের কোনো দলীয় পরিচয় নাই, কিংবা তারা অংশগ্রহণ করেছে বটে কিন্তু কোনো দলীয় পরিচয় নেই। মানে আমি মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করি, কি আমি ইসলামী জাতীয়বাদে বিশ্বাস করি, এরকম না। তুমি আসবে, কি জন্য আসবে? কারণ আমাদের লক্ষ্য খুব পরিষ্কার। আমরা কি করতে চাই? আমরা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই, এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা কি করতে চাই? আমরা এই পুরো গণ আন্দোলনকে গণশক্তিতে রূপান্তরিত করতে চাই। তাহলে যেহেতু তারা কৌশলগতভাবে মতাদর্শিক বিভাজনের প্রশ্নটা কৌশলগতভাবে নিরসন করেছে, এই হলো আরেকটি মুহূর্ত যখন এই গণ আন্দোলন দ্রুত গণশক্তিতে রূপান্তরিত হয়। এসবই কিন্তু আপনি যদি রাজনৈতিক সাহিত্য করেন, ফরাসি বিপ্লব করেন, এমনকি ইরানের বিপ্লব যদি আপনি স্টাডি করেন, পৃথিবীর যে কোনো দেশের বিপ্লব স্টাডি করেন, এটাই কিন্তু তার চরিত্র লক্ষণ। এটা করতে তার কি বদলটা তার ঘটেছে। এখন গণশক্তি যখন সে রূপান্তরিত হয়েছে, এই গণশক্তির জোরে শেখ হাসিনা উৎখাত হয়েছে এবং তিনি পালিয়েছেন। কিন্তু এখান থেকে বিপদটা শুরু। তিনি পালিয়ে যাওয়ার পরে আপনি কি করবেন? কারণ আপনি তো লক্ষ্যটা ছিল একজন ব্যক্তিকে কেন্দ্র করে। এর আগে কিন্তু এটা ছিল আমাদের সমাজে, এক দফা এক দাবি, এর সাথে কবে মনে আছে তো, ভুলে গেছে সকলে, এটা ছিল দাবি স্লোগান। এখানেও কিন্তু আপনি দেখবেন এক দফা এক দাবির মধ্যেই কিন্তু আন্দোলন ঢুকে গিয়েছিল, শুধুমাত্র লেজের মতন অত্যন্ত আচ্ছা ভাবে বলেছে না আমরা ফ্যাসিবাদের বিলোপ চাই, ঢুকেছিল। এটা কিন্তু প্রধান ছিল না। কেন? কারণ তখন আন্দোলনের মধ্যেই ওই পুরনো সে রণধ্বনি, সে পুরনো রণধ্বনিকে আবার রিপিট পুনরাবৃত্তি করা হয়েছে। সেটা হলো এই ব্যক্তিকে সরাও, ব্যবস্থা কেনা, ব্যক্তিকে সরাও, ব্যবস্থা কেনা। ফ্যাসিবাদের বিলুপ্তি বলেছ, কি করে ফ্যাসিবাদের বিলুপ্তি হবে? আর ফ্যাসিবাদটা শুধু মতাদর্শ, সেই ফ্যাসিবাদী মতাদর্শটা শুধু যে বাঙালি জাতিবাদ এটা তো না। ফ্যাসিবাদী মতাদর্শ একই সঙ্গে ধর্মীয় জাতিবাদও। ধর্মীয় জাতিবাদের দুইটা রূপ আমাদের দেশে প্রবলভাবে সক্রিয়। একটা হচ্ছে যে যাকে আমরা ধর্মীয় ইসলামী জাতিবাদ বলতে পারি, আর একটা হচ্ছে ধর্মীয় হিন্দু জাতিবাদ বলতে পারি। দুটো জাতিবাদের ধরন, জাতিবাদের দুটো রূপ। এই দুটো যে জাতিবাদী ধরনটা চরিত্রের দিক থেকে সেটা কোনোভাবে বাঙালি জাতিবাদ থেকে আলাদা কিছু না। এখানে সেকুলারিজম বনাম ধর্মের তর্ক করে কোনো লাভ নেই। সকল জাতিবাদী কোনো না কোনো পর্যায়ে ফ্যাসিস্ট রূপ পরিগ্রহণ করে। এটা কেন করে? এটা কারণটা কি? এটা কারণটা তো সহজ। কারণ ফ্যাসিবাদের যে মূল যে ভিত্তি, তার যে তর্কের জায়গাটা হচ্ছে পরিচয়বাদ। এই পরিচয়টা চিরায়ত, আবহমান। আমরা বলি না বাঙালি আবহমান বাঙালি, বলি তো, শুনেছি অনেক বইতে, পাঠ্য বইতে পড়েছিলাম। আবহমান বাঙালি বলতে কিছু নেই। বাঙালি তো একটা হিস্টোরিক্যালি তার বিবর্তন ঘটেছে, সে হাজির হয়েছে। তাহলে আপনি যখন বলেন যে আপনার পরিচয়টাই একমাত্র প্রধান, আপনি ধরুন মুসলমান, এখন যদি জিজ্ঞাসা করে আপনি মুসলমান কেন, আপনি মুসলমান হওয়ার তাৎপর্যটা কি? মুসলমানে কি আছে ইসলামে যেটা আপনাকে অন্য ধর্ম থেকে পৃথক হতে পারে? তার দার্শনিক দিক কি, তার তত্ত্বগত দিক কি, আপনি আর কিছু বলতে পারছেন না। আপনি কিছু কাল্টিজম, কিছু আকীদা, কিছু চর্চাকে আপনি হাজির করছেন যে এটা একটা পরিচয় মাত্র। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদি আমি মসজিদে যেতে হয় মুসলমান, আমার টুপি থাকতে হবে এরকম, আমার পোশাক এরকম হতে হবে, আমি তো মুসলমান। আর মুসলমান হওয়ার পথ কি? অপর করা, অপরের বিপরীতে আমি মুসলমান, হিন্দুর বিপরীতে আমি মুসলমান। আর হিন্দু ঠিক তাই মনে করে মুসলমানের বিপরীতে আমি হিন্দু। কিন্তু সনাতন ঐতিহ্যে, সনাতন ধর্মের যে দীর্ঘ সমৃদ্ধ ইতিহাস আছে, সেই ইতিহাস কিন্তু সে জানে না। ঠিক তেমনি আজকে যদি কোনো একটা সত্যিকারের মুসলমান খুবই আন্তরিক, সে তার সবই ভালো। যদি জিজ্ঞাসা করেন ইসলামের দার্শনিক বক্তব্য কি, আজকে আধুনিক বিশ্বে ইসলামের কি আছে দেবার, সে কি কিছু দিতে পারবে?
তো পাশ্চাত্য হেগেল আছে, কান্ট আছে, রুশো আছে, মার্কস আছে। ইসলাম কি দিতে পারবে, কি এমন দিতে পারবে যেটা সে পাশ্চাত্যের সঙ্গে মোকাবেলা করে কিছু দিতে পারবে না? কারণ সেটা দেবার যে একটা গুরুত্বপূর্ণ কাজ। আমি কেন মুসলমান থাকবো? কারণ কোরআন একটা একই সঙ্গে ধর্মগ্রন্থ ছাড়াও কোরআন যে একটা দর্শনের বই, এটাকে দর্শনিক বই আকারে পাঠ করা যায়। এইটা তো আমরা আমাদের সমাজে আসি নাই, আমরা সমাজে ঢুকি নাই। আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা নিজেও কখনো কোরআন উল্টে দেখে নাই কি আছে, কি আছে জিজ্ঞাসা করলে কিন্তু আমরা দেখবো আমরা জানি না, অর্থগুলো জানি না, বুঝতে পারি না। তা যদি বুঝতে না পারেন তাহলে মুসলমান থাকার দরকারটা কি? আপনি যদি মনে করেন আপনি রিলি মুসলিম, তাকে বুঝতে হবে যে কোরআনের প্রপোজিশনটা কি। আজকে থেকে ১৫০০ বছর আগে তার তো কিছু দার্শনিক প্রস্তাবনা আছে। তার সে দার্শনিক প্রস্তাবনা কি? তার তো কিছু রাজনৈতিক প্রস্তাবনা আছে। ইসলামী রাষ্ট্র না, ইসলামী রাষ্ট্র মানে কিন্তু খ্রিস্টান রাষ্ট্র। আমি এটা পরে আসছি। এটা তার তো কিছু দার্শনিক প্রস্তাবনা আছে। সে কেমন করে সমাজকে গঠন করতে হয়, সে কেন উম্মা বলে, মুসলিম উম্মা বলে কোনো উম্মা নেই, বিশ্ব সমাজ আছে। তার কেন বিশ্ব সমাজ গঠন করবার এই আকাঙ্ক্ষা, একটা ট্রাইবাল সমাজে এই আকাঙ্ক্ষাটা কেন গড়ে উঠলো? এই ধর্মটা কেন রক্তবাদ, গোত্রবাদ, গোষ্ঠবাদ সমস্ত কিছু নিরাকরণ চায়? কেন সমস্ত কিছু উৎখাত করতে চায়? কেন সে মানুষকে একত্র করতে চায়? কেন সে তৌহিদের কথা বলে? কেন তার রাজনীতিটা, কেন তার ধর্মটা আসলে ধর্মতত্ত্ব নয়? তার পুরো ব্যাপারটা হলো কি? পুরো ব্যাপারটাই রাজনৈতিক। ইসলাম আগাগোড়া ১০০ একটা পলিটিক্যাল রিলিজিয়ন, আগাগোড়া। কারণ সে একটা নতুন সমাজ গড়তে চায়, এটা নতুন বিশ্ব সমাজ, এটা বৈচিত্র্য, এটা বাগানের মতো বিভিন্ন জাতির বিভিন্ন বর্ণের মানুষ একই সঙ্গে তারা বাস করবে। কি করে করবে? কারণ তারা প্রত্যেকে এককে মানে, তারা একের অধীন, এটা তারা মানে। তারা বিভিন্নভাবে বিভক্ত হবে না। এটা তার পলিটিক্যাল প্রপোজিশন। আপনি মানতে পারেন, নাও মানতে পারেন। ফলে ইসলামে যদি আপনি এপিস্টেমোলজিক্যালি, জ্ঞানতাত্ত্বিক ভাবে আল্লাহ আছে কি নাই এটা যদি আপনি তর্ক করতে নামেন, আপনি বোকা বনে যাবেন। ইসলামে আছে না কোনো তর্কই নেই। কেন না? কারণ ইসলাম তো পরিষ্কারই বলতেছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে গায়েবে। আপনি গায়ে যা নাই, যা অনুপস্থিত, যা নিত্য অনুপস্থিত, আপনাকে সেখানে আত্মসমর্পণ করতে হবে। যে নাই, যে নাই কেমন? সে তো আপনার ধরুন এই যে আমাদের একটা কার্ড আছে, এটা বিশেষ সময়ে বিশেষ কালে আছে। তো যে নাই সে তো কোনো বিশেষ সময়ে বিশেষ কালে থাকে না। আপনি তো আল্লাহকে কোনো জায়গায় যে বাংলা একাডেমি ওখানে গেলে, ওই সময় গেলে পাবেন, পাবেন। তাহলে বস্তু সম্পর্কে আছে কথাটা খাটে। এটা আমরা যারা কান পড়েছি, আমাদের কান এটা মনোযোগের সঙ্গে পড়েছি, আমরা জানি এটা বস্তু সম্পর্কে খাটে, কিন্তু আল্লাহ সম্পর্কে খাটে না। যদি আল্লাহ সম্পর্কে না খাটে, আছে কথাটা না খাটে, আল্লাহ সম্পর্কে নাই কথাটাও খাটে না। ওকে, দেখেন এটাকে এপিস্টেমোলজিক্যাল রিলিজিয়ন, জ্ঞান তত্ত্ব দ্বারা এটাকে বুঝবেন না। এটাকে একমাত্র বুঝতে হবে পলিটিক্যাল অ্যাসপিরেশন আছে দ্বারা। ফলে স্বভাবতই আমরা যে দর্শন, আজকে যদি আমরা রাজনৈতিক জগতে প্রবেশ করতে চাই এবং এই ধর্মবাদী ফ্যাসিজমকে মোকাবেলা করতে চাই, আমাদের প্রথম কাজ হচ্ছে ইসলামের যে মহিমা, তার যে অত্যন্ত মৌলিক দার্শনিক প্রস্তাবনা, এটা সাহসের সঙ্গে হাজির করা, হীনমন্যতা ত্যাগ করা। যে খালি দর্শন খ্রিস্টানের মধ্যে আছে, খালি দর্শন গ্রিক দর্শনে আছে, ইসলামে কিছু নেই। ইসলামিক আছে ইমাম গাজ্জালি, আর আছে কি ওই যে পুরনো বিভিন্ন অনেকগুলা লেখা, যেখানে সত্যিকারের এই কালে আমরা বুদ্ধির দ্বারা, আমাদের সহজ বিচারের দ্বারা এটা আমরা বুঝতে পারব। তো আমি আবার আগে ফিরে যাই। আমরা কোথায় গেলাম? আমরা গণশক্তি তৈরি করেছি। গণশক্তি আন্দোলনের মধ্য দিয়ে আমরা কিন্তু অতি সহজে আমরা পরবর্তী স্তরে ঢুকতে পারতাম, যেটাকে বলা হয় গাঠনিক শক্তি। কারণ যখনই গণশক্তির মধ্য দিয়ে আপনি বিদ্যমান ক্ষমতাকে উৎখাত করে ফেলেছেন, গণশক্তি তৎক্ষণাৎ গাঠনিক শক্তির রূপ নেয়। আমি আবার বলি, এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারেন। আপনি যেদিন শেখ হাসিনা পালিয়েছে 5 তারিখে, তাহলে যারা আন্দোলন করেছে, আন্দোলনের যারা নেতৃত্বে, গাঠনিক শক্তি বা রাষ্ট্রের শক্তি তৎক্ষণাৎ তাদের কবজায় এসে গিয়েছে। পুরো গাঠনিক শক্তি, যেটাকে আইনের ভাষা এবং রাজনৈতিক সাহিত্যের ভাষায় বলা হয় কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এই গাঠনিক শক্তি তাদের হাতে এসে গিয়েছে। তারা আইনের ঊর্ধ্বে উঠে গিয়েছে,
তখন কোনো আইন আর তাদেরকে ওর অধীনে নিতে পারবে না। কিন্তু ঘটনাটা অন্যরকম হয়ে গেল। তারা বলতে পারতো আজকে থেকে আমি ঘোষণা দিলাম আমরা ক্ষমতা গ্রহণ করলাম, আমাদের আদেশে দেশ চলবে। আচ্ছা খেয়াল করেন, এই যে আমি বললাম আপনার কাছে মনে হচ্ছে এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। সামরিক শাসন কি করে হয় বলেন তো? সামরিক শাসন হয় যখন অভ্যুত্থান করে, সামরিক অভ্যুত্থান হয়। অভ্যুত্থান হওয়ার পরে কি হয়? সামরিক শাসন ঘোষণা দেয়, অধ্যাদেশ দেয়, ঘোষণা দেয় আজ থেকে ফরমান দ্বারা রাষ্ট্র চলবে। তাহলে এই গণ অভ্যুত্থানে যারা নায়ক তাদের ফরমান দ্বারা দেশ চলবে না কেন? খুব সহজ কথা। তাহলে সামরিক শাসন কি করে? তারা সংবিধানকে স্থগিত রাখে। তারপরে কি করে? একটা পদ্ধতি করে, শয়তানি করে। সে নিজের একটা কিংস পার্টি বানায়। কিংস পার্টি বানিয়ে আবার তারা পুরনো সংবিধানকে আবার পুনর্বহাল করে। আর ওই পুরনো সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী 2/3 ভোটে তারা পাশ করে যে তারা যে এই সামরিক অভ্যুত্থান করেছে এটা বৈধ। খেয়াল করেছেন? আপনি কেউ কিন্তু এই যে রাজনীতির এই যে আইন এবং রাজনীতির এই সম্পর্ক কখনোই কিন্তু আমাদের বুদ্ধিবৃত্তিক জগতে আমরা এটা আলোচনা করি না। কেন করি না? কারণ আমাদের কিন্তু বুদ্ধিজীবী নাই, এই জন্য করি না। কারণ বুদ্ধিজীবীটার সবচেয়ে প্রধান লক্ষণটা হচ্ছে সে রাজনৈতিককে গঠন করে, নতুন রাজনৈতিক দিশা দেখা, কি করে একটা জনগোষ্ঠী নিজেকে গঠন করবে এবং সামনে এগিয়ে যাবে তার পথ সে দেখা। তাহলে আমরা এটা করতে পারি না। তারা সেরকম কোনো অধ্যাদেশ বা ফরমান দিতে পারে না। তারা ভেবেছে কি? তারা ভেবেছে হ্যাঁ আমরা তো এখন এই কেমনি কি করবো, রাষ্ট্র কি করে চালাবো। তারা ওই শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান এবং তারই যে প্রেসিডেন্ট সে চুপ্পু, তার অধীনে গিয়ে আনন্দের সহিত তারা শপথ গ্রহণ করেছে। পুরো গণঅভ্যুত্থান আমরা পিছিয়ে পড়লাম। তাহলে আমরা এখন, আমি এই সমালোচনা কেন করছি? প্রথমত যাতে আমরা ক্রিটিক্যালি এটা দেখুন। আমাদের কাছে এখন চ্যালেঞ্জটা অদ্ভুত একটা চ্যালেঞ্জ এসে হাজির হয়েছে। একদিকে এই গণঅভ্যুত্থানটা অপূর্ণ, তার জন্য আমরা সমালোচনা করছি এটা পূর্ণ করার জন্য। কিন্তু অন্যদিকে এই গণঅভ্যুত্থানে যা কিছু আমরা অর্জন করেছি না কেন এটাকে নস্যাৎ করার জন্য একটার পর একটা কিন্তু কাউন্টার টু পাল্টা অভ্যুত্থানের চেষ্টা হচ্ছে, চলছে, কিন্তু থামে নেই। আগামী দিনে এই সরকার কতদিন থাকবে আমার কোনো ঠিক বলতে পারবো না। আর যদি আগামী দিনে এই সরকার না থাকে তার জন্য এখানে আপনারা যারা আছেন বাংলা একাডেমি পড়তেই কিন্তু দায়ী। কারণ এই বুদ্ধিবৃত্তিক দায়টা আপনাদের, এটা আপনাদের বুঝতে উচিত ছিল যে কি করে করতে হবে, কেন আমাদেরকে এই কাজটা অবশ্যই এই সরকারের, এই ধরনের গণঅভ্যুত্থানের সরকারের অবশ্যই সংবিধান বাতিল করবার এবং নিজেদেরকে নিজেরা নতুন করে গঠন করবার পূর্ণ অধিকার তাদের রয়েছে। এখন খেয়াল করেন, আমি একটা শব্দ বলেছি, শব্দের হলো গঠন, শব্দটা কিন্তু সংবিধান না। কেন আমি গঠন কথাটা ব্যবহার করেছি? এই কথার ব্যবহার সবচেয়ে বড় কারণ হলো সংবিধান একটা কলোনিয়াল ধারণা। সংবিধান মানে এটা একটা ঔপনিবেশিক ধারণা। এর মানেটা কি? আমরা যদি আপনাকে শাসন করতে চাই, আমি আপনাকে শাসন করব, ফলে আমি একটা আইন লিখব, সে আইন লিখে সেইটাকে বলবো এটা সংবিধান, এবং সেটা হবে আপনাকে শাসন করবার একটা দলিল। কিন্তু জনগণ, আমরা যে জনগণ এই ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করেছি, আমরা তো এরকম শাসক আর শাসিত এইভাবে তো বিভাজিত হব। তাহলে আমরা কি করব? আমরা নিজেদেরকে নিজেরা গঠন করব। এই শব্দটা কিন্তু গঠন। কিভাবে গঠন করব? আমরা ঠিক করবো যে আমাদের পরস্পরের সঙ্গে সম্পর্কটা কেমন হবে। কি করে আলোচনা হতে পারে? হতে পারে এরকম যে আমরা তো প্রত্যেকে স্বাধীন সত্তা, আমরা প্রত্যেকে স্বাধীন, আমরা ব্যক্তি স্বাধীন। আমরা এই যে স্বাধীন ব্যক্তি, এইটা যদি স্বাধীন থাকে তাহলে তো আমরা আমাদের ইকোনমি চালাতে পারবো না, আমাদের এই রাষ্ট্র চলবে না। ফলে আমাদেরকে অবশ্যই একটা সামষ্টিক ইচ্ছার মধ্যে প্রবেশ করতে হবে, একটা জেনারেল উইল এর মধ্যে প্রবেশ করতে হবে। এই যে ইচ্ছাটা, এই যে ইচ্ছার কথা আপনাদেরকে বলছি, অভিপ্রায়ের কথা বলছি, এটাই তখন কি দাঁড়ায়? এটাই তখন হয়ে ওঠে গাঠনিক শক্তি, এবং তার দ্বারা আমরা একটা নতুন রাষ্ট্র গঠন করবার জায়গায় আমরা প্রবেশ করি।
আমি একটু পানি পেলে ভালো তো আর একটু সময় বলে আমি কথা বলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে এখন তাহলে এই যে গঠন কথাটা বলবেন না যাবে এই যে গঠন কথাটা বললাম এই গঠন কথাটা বাংলাদেশের ক্ষেত্রে ধরুন আমরা এই গঠন কথাটার মধ্যে আমরা একটা নতুনভাবে রাষ্ট্র গঠনের কথা বলছি অবশ্যই কিন্তু আমি শুরুতে আপনাদেরকে বলছি রাষ্ট্র সম্পর্কে আপনাদের যে ধারণা আমরা রাজনৈতিক সাহিত্যে বা দর্শনে ঠিক রাষ্ট্রকে এইভাবে বিচার করে না দেখুন আমরা ইংরেজিতে বলি স্টেট মানে অবস্থান আমরা কি করে বর্তমান থাকি এটা বলে রাষ্ট্র আমরা সহজ সংজ্ঞা আমরা কি করে থাকি কি করে বর্তমান থাকি এটা হলো রাষ্ট্র এই বর্তমানতার অনেকগুলো দিক আছে তার প্রশাসনিক দিক আছে তার ক্ষমতার দিক আছে পরে এই প্রশাসন ক্ষমতা এগুলোকে আলাদা আলাদা আমাদেরকে বিচার করতে হবে আমরা যে বর্তমান থাকি বর্তমান থাকাটা ক্ষেত্রে কি ধরনের ক্ষমতা আমাদেরকে বর্তমান থাকাটাকে সুন্দর করতে পারে পারস্পরিক সম্পর্ককে ভালো করতে পারে আমি স্বাধীন আমি ব্যক্তি হিসাবে স্বাধীন আমি যেন আপনার স্বাধীনতা পূর্ণ না করি তার জন্য অবশ্যই কি লাগে আইন লাগে কিন্তু আমি আপনাকে প্রশ্ন করি যদি আইন না থাকে আপনি কি অন্যের অধিকার ক্ষুণ্ণ করবেন আইন নেই ধরুন কেন করবেন না তাহলে নীতি লাগবে নৈতিকতা তার মানে সমাজে মোরালিটিও লাগে সংস্কৃতিও লাগে আপনি যখন কারোর সম্পর্কে একটা খারাপ আচরণ করেন এটা আনকালচার বলি আমরা কেন আমরা কিছু সামাজিকভাবে কিছু সংস্কৃতি আচার আচরণ আমরা রপ্ত করি কালচারে কারোর সঙ্গে তর্ক করতে গেলে আমরা কালচারে রপ্ত করি ওটাকে কারোর সঙ্গে তর্ক করতে হলে গালি দেওয়া যায় না ফেসবুকে যেমন করে কিছু লিখলে গালি দিচ্ছে সবাই হাহা রিয়েক্ট দিচ্ছে কিছু কারবার কাছে না একটা হাহা রিয়েক্ট দাও হুইচ ইজ ভেরি ফানি সমাজের ডায়ালগ তৈরি করার জন্য যেটা অত্যন্ত ক্ষতিকর সমাজে যদি সম্পর্ক তৈরি করতে যাতে সমাজে তো ডায়ালগ লাগবে আলাপ আলোচনা লাগবে কথাবার্তা বলতে হবে আপনি যে সারাক্ষণে গালি দেন অন্য কিছু করতে না পারে গালি দেন আরাম দিতে হবে তো এইটা তো আলোচনা হবে না আপনার কোথায় আপত্তিটা হচ্ছে কোথায় আপনি বিরোধিতা করছে এটা করেন ফলে ডিজিটাল এই জন্য ধরুন আপনার আমি জানি আপনাকে পড়েছেন কিনা বার্নার্ড স্টিগলার খুব বিখ্যাত মানুষ যিনি ডিজিটাল টেকনোলজি নিয়ে লিখেছেন ডিজিটাল টেকনোলজি মানুষকে কিন্তু গর্দভ বানায় ডিজিটাল টেকনোলজি মানুষকে কিন্তু গর্দভে তৈরি করে পরিণত করে না সে কিন্তু ডিপে যেতে পারে না অভ্যাসিকা সবই কিন্তু স্ক্রিন জগৎ যেমন স্ক্রিন যারা যেতে পারে না জগতের ভিতরে জগৎ পড়তে পারে না পাঠ করতে জানে না ওরা কিন্তু পড়তে পারে না ওরা কিন্তু পড়তে মনে করে ডিজিটাল স্ক্রিনে যাচ্ছে এটাই জগৎ এর বাইরের কোনো জগৎ ফলে এটা নিয়ে প্রচুর লেখা হয়েছে আমি সেদিকে এখন যাবো না আজকে আমার আলোচনা বিষয় সেটা নয় তাহলে আমি একটা জিনিস শুধু আপনাদেরকে সাবধান করে দেবো গঠন কথাটা মানে আমরা নতুনভাবে বাংলাদেশে গঠন করতে হবে এটা আমাদের এখনকার প্রধান কর্তব্য যেটা কিন্তু আমি যেটা বলবো যে আমরা একটা কি একটা উত্তর ঔপনিবেশিক এবং পুঁজিতান্ত্রিক গোলকায়নের প্রান্তিক একটা রাষ্ট্র আমরা প্রান্তিক কিন্তু আছি এখন এইখানে এরকম রাষ্ট্রে সার্বভৌম রাষ্ট্রের ধারণাটা সোনার পিতলা কলস অর্থহীন সার্বভৌম রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র নাই এখন এটা কি আপনারা জানেন আপনারা এটা হুঁশিয়ার না হুঁশিয়ার There's nothing called sovereignty anymore. কারণটা কেন কারণ হলো যে আপনি এখন কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত যদি গঠন করতে চান আপনি ওয়ার্ল্ড ব্যাংকের অধীন আপনি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের অধীন আপনি WTOর অধীন আপনি বিভিন্ন বাইল্যাটারাল চুক্তির অধীন আপনি বিভিন্ন কোম্পানির নজরদারি এবং সার্ভেলেন্সের অধীন ফলে সার্বভৌমত্ব একটা হাস্যকর ধারণা ইউজলেস এটা কোনো কাজে লাগে কত ডিফিকাল্ট মানে এখন যদি আমরা গঠন কথাটা বললাম বটে কিন্তু রাষ্ট্র গঠনের কথা বলি তাহলে কিন্তু আমাদের ইমিডিয়েটলি দেখতে হচ্ছে যে পুরনো প্রাচীন রাষ্ট্রের ধারণা দ্বারা আমরা কিন্তু কিছুতে আমরা অগ্রসর হতে পারছি আরও সমস্যা আছে আমি আমার লেখাতে ডিটেল লিখেছি পুরোটা যাবো না যেতে অনেক সময় লাগবে সেটা হলো এই এখন রাষ্ট্রমাত্রিক সিকিউরিটি রাষ্ট্র এটা সিকিউরিটি স্টেট এই অর্থে কেন
আপনার যে তথাকথিত সভারেন বিং, আপনার যে স্বাধীন সত্তা, এটা কিন্তু আপনি রাষ্ট্রের কাছে কিন্তু আপনি জমা দিয়ে দিয়েছেন। রাষ্ট্র এখন দাবি করে আমি তোমার নিরাপত্তা দেবো। কেন রাষ্ট্র এটা দাবি করতে হবে? কারণটা হলো এই যে নিউ লিবারেল ইকোনমিক অর্ডার, আপনি অনেকে পড়ছেন নিত্যদিন পড়ছেন হয়তো, কিন্তু এটা অর্থটা আপনার নিজের জীবনে কি এটা ধরতে পারছেন না। সেটা কিরকম? সেটা এরকম যে বলতেছে তারা আপনার জীবনের জীবিকার কোনো দায়িত্ব রাষ্ট্র নেবে না। এটা খেয়াল করেন, কথা সাংঘাতিক ব্যাপার। আপনার জীবনের এবং জীবিকার কোনো দায়িত্ব রাষ্ট্র নেবে না। আপনাকে আল্লাহর উপর হাওলা করে ছেড়ে দেওয়া হয়েছে। এখন আপনি যদি টিকে থাকতে পারেন তাহলে ওই বাজারের প্রতিযোগিতার মধ্যে টিকবেন, আর যদি টিকে থাকতে না পারেন আপনি হারিয়ে যাবেন। এটা কিন্তু আপনারা মেনে নিয়েছেন। আপনার এখানে যারা এখানে আছেন অধিকাংশ এটা মেনে নিয়েছেন, এই জীবনটাকে মেনে নিয়েছেন। নিউ লিবারেল ইকোনমিক অর্ডার মেনে নেবার পারে। যদি রাষ্ট্র কিছুই না করে তার রাষ্ট্র দখলটা কি? তো রাষ্ট্র এসে আপনাকে বলে হ্যাঁ দরকার তো আছে। কি আমি তোমাকে রক্ষা করবো? কোথা থেকে রক্ষা করবো? সন্ত্রাস থেকে রক্ষা করবো। সারা দেশে সন্ত্রাসী ঘুরে আছে, ইসলামী সন্ত্রাসী আছে, হিন্দু সন্ত্রাসী আছে, চোর আছে, ডাকাত আছে। তা আমি তোমাকে এই সন্ত্রাস থেকে রক্ষা করবো। ফলে রাষ্ট্র আসলে যেটা আপনার সামনে হাজির, এটা একটা সিকিউরিটি স্টেট। তার একটাই মাত্র কর্তব্য, সে একটাই মাত্র কর্তব্য নিজে মনে করে, সেটা হলো সে সন্ত্রাস থেকে